সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা কখনোই বাংলাদেশের গণতন্ত্রের ব্যাপারে আগ্রহী ছিলেন না। হাসিনা নিজে তার ক্ষমতা নিশ্চিত করতে চেয়েছিলেন, ভারতও বরাবর বাংলাদেশে তাকেই ক্ষমতায় দেখতে চেয়েছে, যে কারণে হাসিনার আকস্মিক পতনে কিছুটা হতবিহ্বল হয়ে পড়ে দিল্লি। হাতে থাকা সবচেয়ে সহজ কার্ডটি ধরেই প্রথম চালটি দেয় তারা, সংখ্যালঘুদের নিরাপত্তা, যা কয়েকদিনের মধ্যেই ভারতের ভণ্ডামির স্বরূপ স্পষ্ট করে দিয়েছে সবার সামনে। কিভাবে ভারত সংখ্যালঘু কার্ড খেলার চেষ্টা করছে তার বিস্তারিত তুলে ধরা হয়েছে ফ্রান্সের গণমাধ্যম ফ্রান্স 24-এ। ফ্রান্সের এই গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে বিস্তারিত থাকছে তামান্না মিনহাজের প্রতিবেদনে। বাংলাদেশের মোট জনসংখ্যার 8% হিন্দু। ঐতিহ্যগতভাবেই এরা আওয়ামী লীগের সমর্থক। হাসিনার আকস্মিক পদত্যাগ এবং ভারতে পালিয়ে যাওয়ার পর খুব হঠাৎ করেই দাবানলের মতো ছড়িয়ে পড়তে থাকে হিন্দুদের আক্রান্ত হওয়ার খবর। বিস্ময়করভাবে এসব খবরের সূত্র দেশের ভেতরের কোনো সংবাদ মাধ্যম নয়, ভারতের মিডিয়া। এমনকি সেখানে এ দাবিও করা হয় বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের উপর গণহত্যা চালানো হচ্ছে। ভারতের গণমাধ্যমের সূত্র ধরেই দেশের ভেতর থেকেও খবর তৈরি হতে থাকে। এতে জড়িয়ে যায় আন্তর্জাতিক কয়েকটি সংবাদ মাধ্যমও। আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সংখ্যালঘুদের উপর হামলায় কিছু ঘটনা ঘটেছে, তবে এর প্রায় সবই ধর্মীয় কারণে নয়, তাদের রাজনৈতিক পরিচয় বা পদপদবীর জন্য। যা 5ই আগস্ট হাসিনা সরে যাওয়ার পর বহু আওয়ামী লীগ নেতাকর্মীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। তাদের দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে, ভাঙা হয়েছে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। 15 বছরের স্বৈরাচারী সরকার সরে যাওয়ার পর এই ধরনের ঘটনা নিন্দনীয় হলেও খুব অস্বাভাবিক নয়। ধর্মীয় পরিচয় দিক থেকে বিচার করা হলে এর বেশিরভাগই ছিলেন মুসলমান। অল্প কিছু সনাতন ধর্মাবলম্বী মানুষও এর শিকার হয়েছেন। সে সময় ছাত্রদের মধ্যেই দেখা গেছে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর মন্দির পাহারা দিয়ে সেগুলো নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করতে সফল হয়েছে তারা। তবে মজার বিষয় হচ্ছে, পাহারা দেওয়ার ছবি প্রকাশ করেও ভারতের বেশ কিছু সংবাদ মাধ্যমে দাবি করা হয় এভাবে ইসলামপন্থী জঙ্গিরা হিন্দুদের পূজা করার জন্য মন্দিরে ঢুকতে দিচ্ছে না। 5 অগস্টের পর প্রায় সপ্তাহখানে কর্মবিরতি পালন করে পুলিশ। সেই সুযোগে আইন শৃঙ্খলা ব্যবস্থাও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। সেই সুযোগে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যা এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। কাজে ফিরেছে পুলিশ, অনেকটাই শান্ত হয়ে এসেছে দেশ। ভারতের সংবাদ মাধ্যমগুলো গণহত্যা থেকে হামলার সংখ্যা অন্তত 200টি বলে জানাচ্ছে। তবে ভারত থেকে কোনো সাংবাদিক সরাসরি বাংলাদেশে এসে প্রতিবেদন তৈরি করেছে এমন দাবি কেউই করেনি। যেসব প্রতিবেদন তৈরি হচ্ছে সবই সামাজিক মাধ্যম থেকে তথ্য নিয়ে বা মন গড়া তথ্য দিয়ে ভারতের সাংবাদিকদের ডেস্ক রিপোর্ট। গণমাধ্যম শব্দটি প্রকৃতপক্ষে ব্যাপক বিস্তৃত। সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সবকিছু মিলে এটি কোনো সীমিত পরিসরের মাধ্যম নয়। তথ্যের সত্যতা যাচাইয়ের যে বাধ্যবাধকতা বা দায়বদ্ধতা সংবাদ মাধ্যমে রয়েছে তা সামাজিক যোগাযোগ মাধ্যমের নেই। এ কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক উত্থানের পর থেকে সাংবাদিকতার এক অপরিহার্য অনুষঙ্গ হয়ে উঠেছে ফ্যাক্ট চেকড বা সত্যতা যাচাই। ভারতের সংবাদ মাধ্যমগুলোর বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে এই অযাচিত অবস্থানও ফ্যাক্ট চেকের মাধ্যমে যাচাই বাছাই করা হয়েছে। তাতে দেখা যায় বহু ক্ষেত্রেই ছবি ভিডিও ব্যবহার করা হয়েছে পুরনো, এমনকি ভারতে ঘটে যাওয়া ঘটনাও বাংলাদেশের বলে চালিয়ে দেওয়া হয়েছে। শুধু ছবি বা ভিডিও নয়, মিথ্যা প্রমাণিত হয়েছে সেখানে বর্ণিত তথ্যগুলো। নির্দিষ্ট ব্যক্তি বা এলাকায় খোঁজ নিয়ে দেখা গেছে ওই নামে কোনো ব্যক্তি সেখানে বাস করে না, ওই এলাকায় এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। ভারতীয় উপমহাদেশে ধর্ম বরাবরই একটি অতি স্পর্শকাতর বিষয়। ব্রিটিশ আমলে এই বিষয়টির নেতিবাচক প্রয়োগ দীর্ঘকাল মানুষকে ভুগিয়েছে। পরিতাপের বিষয় এখনও তা ভোগাচ্ছে। যে কোনো সংকটে যে কোনো দেশের সংখ্যালঘুদের দেখা হয় মুশকিল আহসানের কার্ড হিসেবে।
বাংলাদেশের সমস্যা ছিল স্বৈরাচারী শাসন। দীর্ঘ 17 বছর দেশে গণতন্ত্র নেই, নির্বাচন নেই। ক্ষমতার পালাবদলের স্বাভাবিক ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়েছে পরিকল্পিতভাবে। বিরোধী মত, পথ ও দলকে অস্তিত্বহীন করা হয়েছে। ভারত তার স্বার্থ সুরক্ষার জন্য বাংলাদেশের সংকটগুলো নিয়ে কখনো টু শব্দ করেনি, বরং প্রশ্রয় দিয়েছে। 5ই আগস্ট এদেশে আসারই ছিল। স্বৈরশাসক হাসিনার পতন এভাবেই হতো, কারণ তিনি নিজে তার ক্ষমতা ছাড়ার জন্য আর কোনো রাস্তা খুলে রাখেননি। বাংলাদেশের প্রেক্ষাপটে হাসিনার প্রস্থানকে আকস্মিক বলা যেতে পারে, তবে অপ্রত্যাশিত নয়। ভারত বিষয়টি স্বাভাবিকভাবেই মেনে নিতে পারেনি। তারা দীর্ঘ বছর ধরে হাসিনার পেছনে বিনিয়োগ করেছে। শুধু আওয়ামী লীগের শেকড়েই পানি ঢেলে গেছে তারা। ফলে আজকের বাংলাদেশ তাদের সুদূরতম কল্পনাতেও ছিল না। এ কারণেই তাদের প্রতিক্রিয়াও এসেছে নেতিবাচক। মূল সমস্যা থেকে দৃষ্টি ফেরাতে তারা সংখ্যালঘু নির্যাতনের বিষয়টিকে সামনে নিয়ে এসেছে এবং ব্যর্থ হয়েছে। কূটনৈতিকভাবে এই ব্যর্থতা ভারতকে ভোগাবে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ছিল ভারতের সবচেয়ে বড় বন্ধু। প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা নিজে বলেছিলেন, ভারতকে যা দিয়েছি তা সারা জীবন মনে রাখবে। সুবিশাল তালিকা করা যেতে পারে গত 15 বছরে ভারতকে কি কি দিয়েছেন তিনি, এবং অতি সংক্ষিপ্ত তালিকাও রয়েছে ভারতের কাছ থেকে কি পেয়েছে বাংলাদেশ সে হিসেবের। তবে রাষ্ট্র হিসেবে ভারত বাংলাদেশকে যাই দিক, ব্যক্তি হাসিনা পেয়েছেন অঢেল। 15 বছরে চরম কর্তৃত্ববাদী নেতায় পরিণত হন তিনি, যার প্রধান শক্তি ভারতের সমর্থন। হাসিনার পতনকে ভারতের সংবাদ মাধ্যমগুলোতে দেখানো হচ্ছে জামায়াতে ইসলামের আন্দোলনের ফসল হিসেবে। বলা হচ্ছে এর মধ্য দিয়ে বাংলাদেশে ইসলামপন্থী জঙ্গিদের উত্থান শুরু হলো। সংখ্যালঘুদের উপর নির্যাতন যাদের প্রথম পদক্ষেপ। বাস্তবতা হচ্ছে একজন সংখ্যালঘু আক্রান্ত হওয়াও চরম ন্যাক্কারজনক, যা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তবে জুলাইয়ের আন্দোলনটি জামাতের কোনো কর্মসূচি ছিল না, একেবারে শিক্ষার্থীদের একটি ন্যায্য দাবির আন্দোলন ছিল এটি, যা সে সময়ের প্রধানমন্ত্রী নিজের গোয়ার্তুমির জন্য মেনে নিতে পারেননি। তার ইগো, অহংকার, মানুষকে তুচ্ছ জ্ঞানের প্রবণতা এবং দেশ বিভাজনকারী মন্তব্যের কারণেই ছোট্ট একটি ছাত্র আন্দোলন গণমানুষের আন্দোলনে পরিণত হয়। ভারতের সংবাদ মাধ্যম, যারা নরেন্দ্র মোদী ও তার দলের মুখপাত্র হিসেবে কাজ করে, তারা এই বিষয়টি জেনেও না জানার অবস্থান ধরে রেখেছেন। এখন পর্যন্ত তারা অন্তর্বর্তী সরকারে নেয়া সব পদক্ষেপেই জামাতের ছায়া দেখতে পাচ্ছেন। কারণ হাসিনাহীন বাংলাদেশ সম্পর্কে যে ন্যারেটিভে তারা অভ্যস্ত, বাস্তব পরিস্থিতি তার বিপরীতে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরপরই ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকেশ্বরী মন্দিরে যান। সবার সঙ্গে কথা বলেন। তিনি ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকারের কথা শোনান। না পারলে এ কাজ থেকে সরে যাবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন। দেশের ছাত্র সমাজ ও নাগরিকরা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে যার যার অবস্থান থেকে ব্যবস্থা নিয়েছেন। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ঢুকলেই দেখা যায় দেশ জুড়ে শিক্ষার্থীদের মন্দির পাহারা দেওয়ার ভুরি ভুরি ছবি। বাংলাদেশের 53 বছরের ইতিহাসে জামাত কখনোই পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আসেনি। বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে তারা কিছু সাফল্যের মুখ দেখেছিল। ক্ষমতা ছাড়ার আগে 1 আগস্ট এই দলটি নিষিদ্ধ করেন শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি। তবে জামাত, বিএনপি বা আওয়ামী লীগ নয়, এই আন্দোলন যারা করেছে তাদের মূল দাবি রাষ্ট্রের আমূল সংস্কার, মৌলিক পরিবর্তন আনতে হবে দেশের, এবং সেটা সাংবিধানিকভাবেই। এই কারণেই তারা অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে একেবারে রাজনীতির বাইরে থেকে একজনকে বেছে নিয়েছেন, তিনি ডক্টর ইউনূস। ভুল ত্রুটির ঊর্ধ্বে উঠে কাজ করা মানুষের সাধ্যের মধ্যে নেই। কিছু ভুল হবে, কিছু ভুল থাকবে, কিছু হোঁচট খেতে হবে। তবে দিন শেষে প্রত্যাশা এটাই, সব ষড়যন্ত্র তত্ত্বকে ব্যর্থ করে দিয়ে সফল হবে বাংলাদেশ, আসবে নতুন সময়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।